একসময় বাংলাদেশকে এশিয়ার সবচেয়ে দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসাবে দেখা হতো, যা আমাদের জন্য ছিল এক গর্বের বিষয়। কিন্তু আজ সেই উজ্জ্বল চিত্র সম্পূর্ণভাবে বদলে গেছে, আর দেশের অর্থনীতি যে গভীর সংকটে পড়েছে তার জন্য দায়ী মূলত স্বাধীনতা বিরোধী জামাত শিবির এবং তাদের সহযোগী ছাত্র সমন্বয়ক বুদ্ধিজীবী গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো শুধুমাত্র তাদের রাজনৈতিক ফায়দা লুটতেই ব্যস্ত। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, বরং তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই এমন সব সিদ্ধান্ত নিচ্ছে এবং কার্যক্রম চালাচ্ছে যা দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের অর্থনীতি গত কয়েক মাস ধরেই প্রায় টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই সংকটকে আরও গভীর করে তুলেছে। এরই মধ্যে ভারতের সঙ্গে শত্রুতা বাড়ানোর চেষ্টায় বাংলাদেশ এখন চরমপন্থী শক্তির হাতের পুতুলে পরিণত হয়েছে। এই চরমপন্থী শক্তি এবং তাদের র্যাডিক্যাল সিদ্ধান্তগুলো দেশের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, আর এগুলোর সরাসরি প্রভাব পড়ছে দেশের অর্থনৈতিক কাঠামো, বাজার দর, চাকরি এবং বেকারত্বের উপরে। বন্ধুরা, আজ আমি বাস্তব তথ্য ও প্রমাণ দিয়ে বাংলাদেশের যুব সমাজকে দেখাতে চাই যে কিভাবে স্বাধীনতা বিরোধী এই শক্তি ক্ষমতায় আসার পর দেশের অর্থনৈতিক অবস্থা কোন ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি একটি সুস্পষ্ট চিত্র আপনাদের সামনে তুলে ধরতে আমি তথ্য উপাত্ত সহ আপনাদের সামনে বিশ্লেষণ করব। আপনাদের সামনে সব বাস্তব উদাহরণ থাকবে, বাজার দরের অস্বাভাবিক উত্থান, চাকরির সংকট এবং বেকারত্বের বৃদ্ধির মতো বিষয়গুলো। এবার এগুলো দেখার পর আপনারাই সিদ্ধান্ত নিন কার হাতে বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ এবং কার হাতে তা ধ্বংসের পথে। তাই অনুগ্রহ করে এই বিশ্লেষণটি মনোযোগ দিয়ে দেখুন এবং চিন্তা করুন যে আমাদের দেশকে কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ একসময় উন্নতির প্রতীক ছিল, সেটি কি আজ দরিদ্রের প্রতীকে পরিণত হতে যাচ্ছে? কেননা সেই দিন আর বেশি দূরে নয় যখন বাংলাদেশও জামাত শিবিরের আব্বুজান পাকিস্তানের মতোই বিশ্বের দরজায় দরজায় সাহায্যের জন্য হাত পাতবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং ঋণের চাপে বাংলাদেশের অর্থনীতি ক্রমশ ডুবে যাচ্ছে। আমি এটা শুধু এই কারণেই বলছি না যে বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে গেছে, বরং আমি এটা এই জন্যই বলছি কারণ ভারত বিরোধিতা করতে গিয়ে স্বাধীনতা বিরোধী সরকার ইতিমধ্যেই দুর্বল হয়ে থাকা অর্থনীতিকে আরও ধ্বংস করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে দেখুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে যে আগামী বছরের জুন মাস নাগাদ দেশের মুদ্রাস্ফীতি কমে 7% নেমে আসবে। কিন্তু তাহলে প্রশ্ন হলো যে এই মুহূর্তে মুদ্রাস্ফীতির হার ঠিক তাহলে কতটা? বন্ধুরা, ট্রেডিং ইকোনমিক্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে গত মাস অর্থাৎ নভেম্বর 2024-এ বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার ছিল 11.38%, আর এর আগে মানে অক্টোবর মাসে এই হার ছিল 10.87%। অর্থাৎ এর সোজা মানে হলো বাংলাদেশের মূল্যস্ফীতি দ্রুত গতিতে বাড়ছে। এখন প্রশ্ন হলো এই বাড়তি মুদ্রাস্ফীতির চাপ দেশের জনগণের উপর কতটা প্রভাব ফেলবে, আর সরকারের দাবি অনুযায়ী এটা আদেও কমবে কি? এগিয়ে আসুন আরও শুনুন। বাংলাদেশের খাদ্য মুদ্রাস্ফীতির হার এটি বর্তমানে 13.8% পৌঁছে গেছে, আর এর সহজ অর্থ হলো খাবার দাবারের দাম এখন আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সাধারণ মানুষের জন্য সংসার চালানো এবং সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অন্যান্য সবজির দাম তো ছেড়েই দিন, এখন সাধারণ আলু পেঁয়াজের দামই অসহনীয় হয়ে উঠেছে। বর্তমানে 1 কেজি আলু 90 টাকা দামে বিক্রি হচ্ছে। সরকার
আলুর দাম নিয়ন্ত্রণে আনার জন্য হ্যাঁ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। ইম্পোর্ট ডিউটি মানে আমদানি শুল্ক বাতিল করেছে এবং বিভিন্ন করের ক্ষেত্রে ছাড় দিয়েছে, কিন্তু তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আলুর দাম দিন দিন বেড়ে চলেছে। আসুন তাহলে দেখি আমাদের উপদেষ্টা মহল আলু নিয়ে ঠিক কী বলছে। ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য। সুতরাং আপনারাই শুনলেন তো, দেশের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টারাও স্বীকার করছে যে আলুর দাম কমানো এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সমস্যাটা শুধু আলুতেই সীমাবদ্ধ নয়। পেঁয়াজ, অন্যান্য সবজি, ডাল, তেল, প্রায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামই সাধারণ মানুষের বাজেটের বাইরে চলে গেছে। এখন আরেকটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি, মানুষের কথা শুনে। পাবলিকে ঠকাইতা সেটা ঠিক না। এই যে দোকানদাররা ঠকায়, সরকারও ঠকায়, সবাই ঠকায়। 1 টাকার জিনিস দিয়ে 10 টাকায় বাইরে যায়, গরিব মানুষ খায় বাঁচবে কিভাবে? ইনকাম তো নাই, ইনকাম সোর্সটা তো মনে করেন নাই। আগে টাকার মান আসলে কত, আর এখন তো টাকার কোনো মূল্য নেই। 1000 টাকা ইনকাম করতে বহুত কষ্ট, কিন্তু খরচ করতে 2 মিনিটও লাগে না। কাস্টমার তো নেয় না, কাস্টমার বলে সস্তা, দাম কম, সেটা আমরা বেচতে পারি না। কাইটা বেচলে আমাদের মাছ লস হয়। তাই এখন প্রশ্ন হলো, যখন দেশের মধ্যবিত্ত শ্রেণী এমন সমস্যায় জর্জরিত, তখন সরকার আসলে কি করছে, আর এই পরিস্থিতি সামাল দিতে তারা কতটা প্রস্তুত? সাধারণ মানুষের দুর্ভাগ্য কি সত্যিই কমবে, নাকি এটি আরও খারাপের দিকে যাবে? বন্ধুরা, দেশে এই পরিস্থিতি শুধু আজ নয়, গত কয়েক মাস ধরেই চলছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য গত অক্টোবরেই বাংলাদেশের ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ মানে এনবিআর কিছু পদক্ষেপ নেয়। ডিম, রিফাইন্ড চিনি এবং ভোজ্য তেলের আমদানিতে কাস্টমস শুল্ক কমানো হয়। তবে বাজারের বর্তমান অবস্থা দেখে মোটেও মনে হয় না যে এই পদক্ষেপে কোনো প্রভাব পড়েছে। পণ্যের দাম এখনও লাগামহীন, আর এটি তো কেবল শুরুর দিকে। দেশের সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। সম্প্রতি বাংলাদেশের সোশিও ইকোনমিক ইন্ডিকেটর স্পষ্টতই রেড সিগন্যাল দিচ্ছে। তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশের বেকারত্বের হার 5.11% পৌঁছেছে। আর এর সহজ অর্থ হলো প্রায় 38.8 লক্ষ মানুষ বর্তমানে দেশে বেকার, অর্থাৎ তাদের হাতে কোনো কাজ নেই। ফাইবার টু ফ্যাশনের রিপোর্ট বলছে বাংলাদেশের বেকারত্বের হার বেড়েই চলেছে, যা দেশের অর্থনীতি এবং সমাজের জন্য গুরুতর সংকেত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই পরিসংখ্যানের বাইরেও বেকারত্বের প্রকৃত অবস্থা আরও ভয়াবহ। বন্ধুরা, বাংলাদেশেরই পত্রিকা দ্য ডেইলি স্টারের 12ই ডিসেম্বর মানে এই গত পরশুদিনের শিরোনামই ছিল অ্যাড্রেস আনএমপ্লয়মেন্ট উইথ প্রায়োরিটি, অর্থাৎ বেকারত্বের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্ধুরা, এই রিপোর্ট অনুযায়ী দেশের বেকারত্বের পরিস্থিতি প্রত্যাশার চেয়েও খারাপ। আর এখানে আরও একটি চমকপ্রদ তথ্য হলো, এই স্বাধীনতা বিরোধী সরকার তাদের অর্থনৈতিক শ্বেতপত্রে উল্লেখ করেছে যে 2010 সালের তুলনায় বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা 2.5 গুণ বেড়ে গেছে। এছাড়াও দেশের রাজনৈতিক অস্থিরতা এবং মজুরি নিয়ে বিরোধের কারণে ইতিমধ্যেই অনেক কোম্পানি এবং কারখানা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে টেক্সটাইল সেক্টর, যা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, তা এখন সেটা ধ্বংসের মুখে। এটা তো আর এখন নতুন করে বলার কিছু নেই, তাই না? আর এর ফলে প্রায় 40 থেকে 50 হাজার শ্রমিকের জীবিকা হারিয়ে গিয়েছে। আর এগুলো তো শুধু রিপোর্ট হওয়া তথ্য, প্রকৃত পরিসংখ্যান এখনও প্রকাশিত হয়নি। তাই বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশের বেকারত্ব এখন এমন এক ভয়াবহের রূপ নিয়েছে যা এক বিশাল ঘূর্ণিঝড়ের মতো সব কিছু গ্রাস করতে প্রস্তুত। আর এই সংকট কোনো সাধারণ সমস্যা নয়, এটি এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে দেশের যুব সমাজ দিশেহারা। আজ কর্মসংস্থানের অভাবে তাদের হতাশা দিন দিন বেড়েই চলেছে। আর এই বাস্তবতাই প্রমাণ করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তি
কতটা ভয়াবহভাবে কাজ করে চলেছে। আর সমস্যা শুধু এই বেকারত্বেই শেষ নয়, বর্তমানে পুরো দেশের তরুণ প্রজন্মকে চরমপন্থা এবং ইসলামিক জিহাদের আদর্শে প্রভাবিত করা হচ্ছে। এই চরমপন্থার জেরেই দেশের সরকার উৎখাতের ঘটনাটি ঘটেছিল। তরুণদের বলা হয়েছিল যে এই আন্দোলন চাকরিতে কোটা বিরোধিতার জন্য, কিন্তু ফলাফল কি হলো? কোটা থাকুক বা না থাকুক, চাকরির কোনো সুযোগ এখনো তৈরি হয়নি। স্বাধীনতা বিরোধী এই কেয়ারটেকার সরকার, যারা নিজেদের সুশাসনের দাবিদার বলে থাকে, তারা এখনো পর্যন্ত তরুণদের কর্মসংস্থান তৈরির জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আর সরকার কর্মসংস্থানের পদক্ষেপ নেবেই বা কী করে? সরকারের ভাঁড় যে খালি, আর ব্যাংকগুলোর সিন্ধুকেও টাকার অভাব। দেশের ব্যাংকিং সেক্টর বন্ধুরা কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। এখানে দেখুন, সেপ্টেম্বরের খবর অনুযায়ী 9টি ব্যাংকের সামনে 18,000 কোটি টাকা লিকুইডিটি সংকট তৈরি হয়েছিল। অর্থাৎ তখন এই ব্যাংকগুলোর কাছে তাদের দৈনন্দিন কার্যক্রম চালানোর মতো কোনো অর্থ ছিল না। তাই পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যাংকগুলোর জন্য তাদের কোষাগার খুলে দেয়। বাংলাদেশ ব্যাংক 9টির মধ্যে 7টি ব্যাংককে মাত্র 5,585 কোটি টাকা বরাদ্দ করে এবং ঘোষণা করে যে এখন আর কোনো লিকুইডিটি সংকট হবে না দেশে। কিন্তু বাস্তবতা কি? যেখানে সংকট 18,000 কোটি টাকা, সেখানে মাত্র 5,585 কোটি টাকা দিয়ে কি পরিস্থিতি সামলানো সম্ভব? তাই সাধারণ মানুষকে তখন তাদের ব্যাংকে জমা থাকা টাকা তুলতে বারণ করা হলো। অন্যদিকে দেশের এই সংকটপূর্ণ অবস্থার উপরে পুরো বিশ্বের নজর রয়েছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলো ইতিমধ্যেই বাংলাদেশের অর্থনীতিকে ডাউনগ্রেড করা শুরু করে দিয়েছে। আর এই ডাউনগ্রেড হওয়ার অর্থ হলো বাংলাদেশ এখন বাইরের দেশ বা আন্তর্জাতিক সংস্থার থেকে ঋণ পেতে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে। দেশের উপর থেকে বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও কমে যাচ্ছে। এখানে দেখুন, চাইনিজ সংবাদ সংস্থা সিনহুয়ায়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের রেটিং কমিয়েছে এবং এটিকে খুব দুর্বল বলে আখ্যা দিয়েছে। মুডিসের মতে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর মারাত্মক ঝুঁকির মুখে। আর্থিক স্থিতিশীলতার অভাব, নিম্নগতির উন্নয়ন সম্ভাবনা এবং ডিফল্ট ঝুঁকির উচ্চমাত্রা এই খাতকে বিপজ্জনক অবস্থায় ঠেলে দিয়েছে। আর এর ফলে দেশের ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষমতা এবং লাভ অর্জনের সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও এই আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস বাংলাদেশের সোভারেন রেটিংও কমিয়ে দিয়েছে। আর এর কারণ হিসাবে তারা উল্লেখ করেছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। বন্ধুরা, মুডিসের পর্যবেক্ষণ অনুযায়ী ক্ষমতা পরিবর্তনের পর রাজনৈতিক ঝুঁকি বেড়েছে, উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনা দুর্বল হয়েছে, নগদ সংকট এবং ব্যাংকিং সেক্টরের ঝুঁকির চাপ আরও বেড়েছে। এছাড়াও নির্বাচনের অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিরতা দেশের সামগ্রিক ঝুঁকি আরও বাড়াচ্ছে। বন্ধুরা, মুডিসের সর্বশেষ রেটিং বাংলাদেশকে B1 গ্রেড থেকে B2 গ্রেডে নামিয়ে দিয়েছে। আর কোনো দেশের রেটিং এভাবে কমিয়ে দেওয়ার মানে হলো স্পষ্টতই তা বহিরাগত ঋণ, বিদেশি অর্থায়নে চলা প্রকল্প এবং ব্যবসায়িক পরিবেশে বড় ধরনের আঘাত। বন্ধুরা, মুডিসের এই রেটিং মূলত ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ এখন এমন এক সংকটময় অবস্থায় রয়েছে যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা হারানোর পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনাও খুবই ক্ষীণ। মুডিসের এই রেটিং হ্রাস দেশের গার্মেন্ট সেক্টরেও মারাত্মক আঘাত এনেছে। আন্তর্জাতিক ক্রেতারা এখন বাংলাদেশের উপর থেকে বিশ্বাস হারাচ্ছে, যা দেশের গার্মেন্ট সেক্টরের ভবিষ্যতের জন্য বন্ধুরা খুবই বিপজ্জনক। দেশের শীর্ষস্থানীয় রেডিমেড গার্মেন্ট কোম্পানিগুলোর মধ্যে একটি বেক্সিমকো, তারা এখন চরম সংকটে পড়েছে। কোম্পানি এখন তহবিল সংকট সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এই কোম্পানির 20টিরও বেশি ম্যানুফ্যাকচারিং ইউনিট এখন বন্ধ হয়ে গেছে। অন্যদিকে দেশের গার্মেন্টস সেক্টরে শ্রমিক অসন্তোষের কারণে এই পর্যন্ত 200টিরও বেশি কারখানা বন্ধ হয়ে গেছে। আর গার্মেন্ট কারখানাগুলো এইভাবে একের পর এক বন্ধ হয়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক ক্রেতাদের অর্ডার পূরণ করা সম্ভব হচ্ছে না। আর তার স্বাভাবিক ফল হিসাবে যেসব বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এতদিন বাংলাদেশের কারখানাগুলোতে তাদের অর্ডার দিত, তারা এখন অন্য বিকল্প দেশগুলোর দিকে ছুটছে। হ্যাঁ, ভারত এই বিকল্প দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে এবং এতে ভারতের গার্মেন্ট সেক্টর সরাসরি লাভবান হচ্ছে। বিদেশি ক্রেতারা যখন অর্ডার দেবে না, তখন নিশ্চিত ডলার প্রবাহ কমে যাবে, আর ডলার প্রবাহ কমে গেলে দেশের আমদানি খাতে অর্থায়ন করা ক্রমশ কঠিন হয়ে পড়বে। সুতরাং এই পরিস্থিতি শুধু গার্মেন্ট সেক্টর নয়, পুরো দেশের অর্থনীতিকে আরও গভীর সংকটে ঠেলে দিচ্ছে। দেশে বিদেশি মুদ্রার রিজার্ভ ক্রমাগত হ্রাস পাচ্ছে। অক্টোবর 2024-এর শেষে বাংলাদেশের রিজার্ভ 20 বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল, আর নভেম্বর মাসে এটি আরও নিচে নেমে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অক্টোবর মাসে রিজার্ভ ছিল 19.830 মিলিয়ন ডলার, কিন্তু নভেম্বরে এটি আরও কমে 18.611.4 মিলিয়ন ডলারে পৌঁছেছে। আর এটি এমন সময় ঘটেছে যখন বাংলাদেশ ইতিমধ্যেই 103 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বহিরাগত ঋণের চাপে রয়েছে। অর্থনৈতিক সংকট কাটাতে এখন IMF থেকে শুরু করে চীনের কাছে পর্যন্ত সাহায্যের জন্য হাত পাততে হচ্ছে। সুতরাং আসলে বন্ধুরা, এই স্বাধীনতা বিরোধী কেয়ারটেকার সরকার দেশের যত্ন নেওয়ার বদলে তারা শুধুমাত্র নিজেদের যত্ন নেওয়ার কাজে ব্যস্ত। আগস্ট থেকে ডিসেম্বর এসে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর নীতি বা নীতিমালা প্রণয়ন করা হয়নি যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। ক্ষতিগ্রস্ত শিল্প খাতে পুনরুদ্ধারের জন্যও এখনো কোনো প্যাকেজ ঘোষণা হয়নি। দেশের অর্থনীতি যখন টালমাটাল অবস্থায়, তখন পলিটিক্যাল অস্থিরতা এখনো রয়ে গেছে। নির্বাচন কবে হবে, স্থায়ী সরকার কবে গঠিত হবে, এমনকি তার আগে আর নতুন কোনো সহিংসতা হবে কিনা, এসব প্রশ্নের কোনো উত্তর নেই এই সরকারের কাছে। আর বন্ধুরা, এই রাজনৈতিক অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতাই বিনিয়োগকারীদের বাংলাদেশ থেকে আরও দূরে ঠেলে দিচ্ছে। তারা কেন এমন একটি দেশে বিনিয়োগ করতে আসবে যেখানে রাজনৈতিক পরিবেশ ক্রমাগত উত্তপ্ত, সিদ্ধান্ত গ্রহণে কোনো স্থিতিশীলতা নেই এবং অর্থনৈতিক উন্নয়নের ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা? বিনিয়োগকারীরা এমন পরিবেশে বিনিয়োগ করতে চায় যেখানে তাদের সম্পদ নিরাপদে থাকবে, সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া সেটা স্বচ্ছ হবে এবং দেশের অর্থনৈতিক নীতিমালা দীর্ঘমেয়াদে স্থিতিশীল হবে। কিন্তু বাংলাদেশে এখন যা চলছে তা এসব শর্তের সম্পূর্ণ বিপরীত। এই অস্থির পরিবেশ শুধু আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দূরে ঠেলে দিচ্ছে তাই নয়, বরং দেশের ভিতরের ব্যবসায়ীরাও ঝুঁকির মুখে পড়ছে। বহু আগেই যে অবস্থা পাকিস্তানের হয়েছিল, আজ বাংলাদেশও ঠিক সেই একই পথের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের সামনে অপেক্ষা করছে এক গভীর সংকট, যেখানে দারিদ্র্য আর অস্থিরতা একেবারে চরমে পৌঁছাবে। আসলে যেভাবে আজ দেশ পরিচালিত হচ্ছে, তাতে করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র হতে এটা হয়ে ওঠা শুধু সময়ের ব্যাপার। এই ভবিষ্যতের ইঙ্গিত দেখে আর এখন আশ্চর্য হওয়ার কিছু নেই, বরং প্রশ্ন হলো এখনো সময় আছে। আমরা কি এই পতন ঠেকানোর জন্য কিছু করতে পারি? যদি না করি বা না পারি, তবে ইতিহাসে কুৎসিত অধ্যায়ে নাম লেখানোর প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশও পাকিস্তানের মতো অর্থনৈতিক ভিক্ষুক রাষ্ট্রে পরিণত হতে বাধ্য। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে এটি দেশের প্রতিটি সুবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে পৌঁছাতে পারে।
আমি এখানে আপনাদের সামনে কোনো মিথ্যে তথ্য উপস্থাপন করিনি, সবই বাস্তব এবং যাচাইযোগ্য তথ্য দিয়েছি। তাই বাংলাদেশের তরুণ প্রজন্মকে এরাই এই ভিডিওটি দেখুক, তথ্যগুলো যাচাই করুক এবং ভাবুক তাদের ভবিষ্যতের জন্য এই কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ। ফয়সালাটা এখন বাংলাদেশের যুব সমাজের হাতে, তারাই সিদ্ধান্ত নেবে যা বলা হয়েছে এখানে তা তাদের ভবিষ্যতের জন্য সঠিক কিনা। সুতরাং ভিডিওটি শেয়ার করতে যেন একদম ভুলবেন না এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না। আমি সেগুলো পড়ার অপেক্ষায় থাকব। ধন্যবাদ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।